রসুলপুর গ্রামের মানুষেরা ছিল খুবই সহজ সরল প্রকৃতির। সারাদিন তারা কাজকর্ম করে যা দুই পয়সা রোজগার করে তা দিয়েই দুমুঠো খেয়ে রাত কাটিয়ে দেয়। গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যায়। গ্রামের বৌদিঝিরা সেখানে সকাল সন্ধ্যা জল নিতে আসে। এমনই এক সন্ধ্যায় আজকে কাজ সেরে জল নিতে আসতে আসতে একেবারে সন্ধ্যা ঘোর হয়ে গেছে। এতটা দেরি কখনো হয় না। যাই বাবা, তাড়াতাড়ি নদী থেকে কলসিটায় জল ভর্তি করে বাড়ির দিকে চলে যাই। হে কি কে কে আপনি? ভূত! ও বাবা গো, ভূত! ভূত নয় রে, ভূত নয়, আমি জিনের বাদশাহ। তোকে দেখা দিয়েছি। তোর কত ভাগ্য জানিস তুই? জানিস? জিনের বাদশা, দয়া করে আমাকে মারবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুই যদি এখন আমার কথা মতো কাজ না করিস তাহলে তোকে আমার হাতে মরতে হবে, মরতেই হবে। বলুন জিনের বাদশা, আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। তবুও দয়া করে আমাকে মারবেন না। কালকে আমি ঠিক এই জায়গায় আবার আসব। তুই তোর বাড়ি ঘর আর জমি জমার দলিল আমার জন্য নিয়ে আসবি, কেমন? কিন্তু তা কি করে হয়? সবকিছু যদি আপনাকে দিয়ে দিই তাহলে যে আমাদেরকে পথে বসতে হবে। বুঝতে পেরেছি, আমি তোকে মেরে ফেলি, তুই এটাই চাস। ঠিক আছে, তোকে কোনো কিছু দিতে হবে না, আমি এক্ষুনি তোকে শেষ করে ফেলে দিচ্ছি। ক্ষমা করে দিন জিনের বাদশা, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার জন্য সবকিছু কালকেই নিয়ে আসবো। আমাকে পথে দাঁড়াতে হলেও অন্তত প্রাণে তো বেঁচে থাকবো। কথাটা মনে থাকে যেন, কাল ঠিক এই সময়ে এই জায়গায়, কেমন? এই বলেই হঠাৎ জিনের বাদশা অন্ধকারে মিলিয়ে যায়। রোকেয়া ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে ছুটে বাড়িতে ফিরে আসে। বারান্দায় তখন রতন বসেছিল। রোকেয়াকে এভাবে ফিরে আসতে দেখে সে একটু আশ্চর্য হয়। কি গো রোকেয়া, তুমি এই ভর সন্ধ্যাবেলা এমন ছুটতে ছুটতে কোথা থেকে এলে? জিনের বাদশা, ও গো জিনের বাদশা! রোকেয়া, তোমার কি হয়েছে বলো তো? কি সব উল্টো পাল্টা বলছো তুমি? শান্ত হয়ে এখানে বসে সবকিছু খুলে বলো, কেমন? আমি নদী থেকে জল নিয়ে ফিরছিলাম। হঠাৎ করে আমার সামনে এক জিনের বাদশা এসে উপস্থিত হয়। আমাকে সে মেরে ফেলতে চেয়েছিল। তারপর তুমি তার হাত থেকে কিভাবে বেঁচে ফিরে এলে? ওই জিনের বাদশা বলেছেন আমি যেন কালকে আমাদের বাড়ি ঘর আর জমি জমার সব দলিল নিয়ে ওই জায়গায় যাই। তাই বলে জিনের বাদশা জমির দলিল নিয়ে কি করবে? এত প্রশ্ন জিজ্ঞেস করো না তো। উনি যেমন বলেছেন আমরা তেমনটাই করব। তা না হলে তো আমাকে দুজনকেই ওনার হাতে মরতে হবে। বেঁচে থাকলে এমন জমি জমা আর বাড়িঘর পরেও করতে পারবো। সেদিন রাতের বেলা মোহন কাজ শেষে বাড়ির দিকে ফিরছিল। গ্রামের বাইরে থেকে যে পথটা এসে গ্রামের ভেতরে ঢুকেছে সে পথটা বেশ নির্জন। আজকে বাড়ি ফিরতেই একটু বেশি দেরি হয়ে গেল। আশেপাশে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। এই পথটা আবার বেশি ভালো না। ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে ভালো হয়।
মোহন যখন এই কথা বলতে বলতে ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় সেই লম্বা আকৃতির জিনের বাদশা। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। চুপ কর মোহন, চুপ, তা না হলে কিন্তু সত্যি সত্যি এখনই তোর ঘাড় মোটকে মেরে ফেলবো রে। বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি, আমাকে মারবেন না, বিশ্বাস করুন, আমাকে মারবেন না। আমি হলাম জিনের বাদশা, আমি জানি তুই কি অপরাধ করেছিস আর কি করিসনি। হে জিনের বাদশা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে ফিরে যাওয়ার পথ করে দিন। ফিরে তো যাবি অবশ্যই, তবে তার আগে তোর কাছে যা যা আছে সবকিছু এখানে রেখে যা রে পাগলা। কিন্তু আমার কাছে যে কিছুই নেই। তুই আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস? তুই কাজ শেষ করে এসেছিস, নিশ্চয়ই তোর কাছে কাজের মজুরির টাকা আছে। আপনি কি করে জানলেন জিনের বাদশা? আপনি কি করে জানলেন? আমি যে কাজ করে ফিরছি, এটা কি করে জানলেন? আমি তোর সব কিছুই জানি রে পাগলা, সব কিছুই জানি। এখন ভালোই ভালোই যা আছে সব বের করে দে, তা না হলে কিন্তু তোর পরিণতি খুব খারাপ হবে, খুবই খারাপ। জিনের বাদশার ভয়ে মোহন রীতিমতো কাঁপতে থাকে। অগত্যা আর কিছুই করার না পেয়ে সে তার কাছে যত টাকা পয়সা আছে সব জিনের বাদশার সামনে মাটিতে রেখে দেয়। এই তো ভালো ছেলের মতো একটা কাজ করলি রে পাগলা। এই জিনের বাদশা, হে আমার প্রভু, আমি তো আপনার কথা মতোই কাজ করেছি, এখন দয়া করে আমাকে যেতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই আমি তোকে যেতে দেব। যা 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 যা, এক্ষুনি ছুটে এখান থেকে চলে যা, তবে সাবধান, ভুলেও পেছনের দিকে তাকাবি না। জিনের বাদশা মোহনকে যাওয়ার সুযোগ করে দিতেই মোহন এক ছুটে ওখান থেকে চলে যায়। ভয়ে সে দ্বিতীয়বার পেছন ফিরে তাকালো না। আমার ভয়ে একেবারে যা যা ছিল সব কিছুই দিয়ে গেল। কাল থেকে গোটা গ্রামের ওপর জিনের বাদশার ভয় আরো জোরালো হবে, সবাই আমাকে প্রভু বলতে বাধ্য হবে। রাতে গ্রামের আরো কয়েকটা জায়গায় জিনের বাদশা হানা দেয়। পরদিন সকাল হতে না হতেই গোটা গ্রামে জিনের বাদশার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুকুর ঘাটে বউ ঝিয়েরা জল নিতে গেলে এই বিষয়ে আলোচনা করে। আর বলো না সবিতা দিদি, আজকে রাতটা যে কিভাবে কাটলো সেটা তো শুধু আমিই জানি। গোটা গ্রামে এই জিনের বাদশার আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কেউ এখন আর নির্ভয়ে বাইরেও বের হতে পারছে না। আরে শোনো না, কালকে রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছি, অমনি দেখতে পাই সাদা পোশাক পরা একেবারে আকাশ ছুঁয়ে যাবে যেন এমন লম্বা ওই জিনের বাদশা। ভয়ে তো আমি একেবারে কাঠ হয়ে গেলাম। শুনলাম কয়েকজনের কাছ থেকে যে আমি কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত ওই জিনের বাদশার ভয়ে আমাদের এই গ্রাম না ছাড়তে হয়। চলো দিদি, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জল নিয়ে বাড়িতে ফিরে যাই, এই সময় বাইরে থাকাটা খুব বেশি নিরাপদ না। হ্যাঁ, তাই চলো। এই বলে মালতী আর সবিতা
তাড়াতাড়ি নদীর ঘাট থেকে কলসিতে জল ভরে বাড়ির দিকে চলে যায়। পথে যেতে যেতে হঠাৎ দেখা হয় রোকেয়ার সাথে। কি গো রোকেয়া, আজ সকালবেলা তুমি নদীর ঘাটে জল নিতে এলে না যে? আর জল নিয়ে কি করবো গো দিদি, আমার যে আজকে সবকিছু শেষ হয়ে যাবে। ঘরের মানুষটাকে নিয়ে একেবারে পথে বসতে হবে। এসব কি আবোল তাবোল বলছো রোকেয়া? তোমরা তো বেশ সুখেই আছো, তাহলে পথে বসতে হবে কেন? ওই জিনের বাদশার নজর পড়েছে আমাদের উপর, এখন কি আর ভালো থাকার উপায় আছে? তার মানে ওই জিনের বাদশা তোমাদের সামনেও এসেছিল? শুধু আসেনি, এসে একেবারে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বলল যদি আজকের ভিতর আমি আমার বাড়ি ঘর আর জমি জমার দলিল তার হাতে তুলে না দিই, তাহলে তার হাতে আমাদেরকে মরতে হবে। এই সর্বনেশে কাণ্ড, এসব ভাবলেও তো আমার ভয় করে। তা এখন কি ভাবলে রোকেয়া, এখন কি করবে? কি আর করব, আমি তো আমার ঘরের মানুষটাকে বলে দিয়েছি যে এসব বাড়িঘর জমি জমা পরে আরো হবে, আগে প্রাণে বেঁচে নি। তার মানে তোমরা তোমাদের সমস্ত দলিল ওই জিনের বাদশার হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ, আজকে সন্ধ্যার দিকে নদীর ঘাটে ওই জিনের বাদশা আবার আসবে, তখনই আমরা তার হাতে সব দলিল তুলে দেব। জানি না কার কপালে কখন কোন বিপদ নিয়ে ওই জিনের বাদশা নেমে আসে। চলো গো দিদি, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, যাই গো রোকেয়া। ব্যস্ত পায়ে মালতী আর সবিতা হেঁটে চলে যায়। সেদিন সন্ধ্যার ঠিক আগেই নবীন এসে গ্রামে ঢোকে। চাকরি সূত্রে নবীন শহরে থাকে। এই গ্রামের ভেতর বলতে গেলে নবীনই সব থেকে শিক্ষিত ছেলে। গ্রামে ঢুকতে একটা জঙ্গলের মতো ছোট জায়গা পড়ে। তার পাশ দিয়ে আসতেই হঠাৎ নবীন থমকে দাঁড়িয়ে যায়। এই অন্ধকারে ওই ঝোপের পাশে মনে হচ্ছে দুটো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এই ভর সন্ধ্যাবেলা তারা ওখানে বসে কি করছে? এতটা দূর থেকে অন্ধকারে ঠিক মতো দেখতেও পাচ্ছি না। বিষয়টা একটু কাছে না গিয়ে দেখলে হচ্ছে না আমার কিছুতেই। ওরা দুজনেই জঙ্গলের ভেতরে কি করছে? একজন তো আরেকজনের কাঁধে উঠে আছে। এই এই কারা তোমরা? এই ভর সন্ধ্যাবেলা এখানে কি করছো? হঠাৎ করে নবীনের গলা শুনতে পেয়ে ওই লোক দুটি দ্রুত ছুটে পালিয়ে যায়। নবীন আর তাদের পিছু নিল না, কিন্তু যে জায়গায় ওই দুটো লোক দাঁড়িয়ে ছিল সেখানে যেতেই দেখতে পায় একটা লম্বা সাদা পোশাক পরে আছে মাটিতে। এত লম্বা ধবধবে সাদা পোশাকটা এখানে পড়ে আছে কেন? এটা কি তাহলে ওদের কোনো পোশাক? কিন্তু একটা সাধারণ মানুষের পোশাক এতটা লম্বা কি করে হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাই যাক, হয়তো পাগল হবে, এই কারণে কোথা থেকে কি পোশাক কুড়িয়ে নিয়ে এসেছে। অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ির পথ ধরি। নবীন আর দেরি না করে বাড়ির দিকে চলে যায়। এদিকে সন্ধ্যাবেলা আগের দিনের মতো জিনের বাদশা এসে নদীর ঘাটে উপস্থিত হয়। রোকেয়া আর রতনও তাদের জমি ও বাড়ির দলিল নিয়ে এসে হাজির হয়। তোরা তো দেখতে পাচ্ছি বেশ কাজের আছিস। গতদিন আমি যেমনটা বলেছি আজকে ঠিক তেমনটাই করে এনেছিস। আপনার কথা মতো না চললে আজ যে আমাদের দুজনকেই মরতে হতো। এই তো ভালো ছেলের মতো কত সুন্দর ভাবে বুঝে গেলি। এই কথাটা গ্রামের সব মানুষের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দে। আমার কথা মেনে যে চলবে না তাকে মরতেই হবে। হে জিনের বাদশা, আমরা তো আপনার কথা মতোই বাড়ি আর জমির দলিল নিয়ে এসেছি, এবার দয়া করে আমাদেরকে মারবেন না। ঠিক আছে, জমি আর বাড়ির দলিলটা আমাকে দিয়ে এখান থেকে সরে পড়, আর ভুলেও পেছনের দিকে তাকাবি না। জিনের বাদশার কথা মতো রোকে আর রতন তাদের বাড়ি ও জমির দলিল তার হাতে তুলে দেয়।
তারপর তাড়াতাড়ি ওখান থেকে ছুটে পালিয়ে যায়। ভয়ে তারা একবারও পেছনের দিকে তাকালো না। ঠিক তখনই ওই সাদা লম্বা পোশাকের ভেতর থেকে বের হয়ে আসে দুটো মানুষ। কেমন বুদ্ধি করেছি তাই বল, একেবারে ভয়ে সবার অবস্থা খারাপ রে। তার বলতে, এমন চলতে থাকলে তো আমরা কিছুদিনের ভিতরেই বড়লোক হয়ে যাব। তবে আমাদের কিন্তু আরো সাবধান হতে হবে রে। আজকে সন্ধ্যাবেলার কথাটা মনে নেই? আর একটু হলেই তো ধরা পড়ে গিয়েছিলাম রে। আরে তুই এত চিন্তা করিস না, আমরা যা বুদ্ধি করেছি না তাতে কেউ আমাদেরকে ধরতে পারবে না। ভয়েই তো সবার অবস্থা খারাপ, আমাদেরকে ধরবে কিভাবে? হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তবুও সাবধানের বার নেই রে। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। চল চল, আর দেরি না করে এই দলিলগুলো নিয়ে এখনই এখান থেকে সরে পড়ি। পরদিন সকাল হতেই নবীন গ্রামের দোকানে এসে বসে। কিছুক্ষণ বসতেই সে শুনতে পায় গ্রামের সবার মুখে মুখে ওই জিনের বাদশার নাম। তুমি তো অনেকদিন পরে গ্রামে এসেছো, তাই জানো না নবীন, ওই জিনের বাদশা বড় ভয়ঙ্কর। যার সামনে একবার ওই জিনের বাদশা পড়বে, তার সবকিছু ও কেড়ে নিয়ে যাবে। কিন্তু তা কি করে হয়? একটা জিনের বাদশা মানুষের টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে কি করবে? আজীব। এই কথা তো আর আমরা জানি না গো বাপু। ও আমাদের সাথে যেমন করেছে, আমি তোমাকে তেমনটাই বললাম। আচ্ছা দাদা, বলো তো ওই জিনের বাদশা দেখতে কেমন? তুমি কি ওকে দেখতে পেয়েছিলে? একবার সন্ধ্যাবেলা আমার সাথে ওই জিনের বাদশার দেখা হয়েছিল, তবে ওর মুখ আমি দেখতে পাইনি। ও একটা সাদা লম্বা পোশাক পরা ছিল, আর নিজেও ছিল অস্বাভাবিক রকমের লম্বা। আমি বোধহয় একটু একটু বুঝতে পারছি ঘটনাটা। শোনো দাদা, তোমরা আর ওই জিনের বাদশাকে ভয় পাবে না। শীঘ্রই গোটা গ্রামের ওপর থেকে আমি ওই জিনের বাদশার ভয় দূর করে দেব। নবীন, যা করবে একটু বুঝে শুনে করো। ওই জিনের বাদশা কিন্তু রতনার রোকেয়াকে পুরো পথে বসিয়ে দিয়েছে। এমন কিছু করবে না যাতে আমাদের ক্ষতি হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না দাদা, এবার ওই জিনের বাদশার পথে বসার সময় হয়েছে দাদা। এদিকে মোহনের কাছ থেকে ওই জিনের বাদশা সম্পর্কে এই কথা শুনে নবীন নদীর পার ধরে একা একা হাঁটতে হাঁটতে বলে, তার মানে গতদিন সন্ধ্যায় আমি যে দুটি লোককে দেখতে পেয়েছিলাম, তারাই আসলে জিনের বাদশা সেজে গোটা গ্রামবাসীকে ভয় দেখায়। ঠিক আছে, আমার নামও নবীন, এবার আমিও দেখাচ্ছি ভয় কাকে বলে। ওই দুটোকে আমি এমন শিক্ষা দেব যে কোনোদিনও ভুলতে পারবে না। বেলা গড়িয়ে আস্তে আস্তে রাত নেমে আসে। নবীন তার বাড়িতে ওই জিনের বাদশাকে আটকানোর জন্য এক দারুণ ফাঁদ পেতে রাখে। তারপর জিনের বাদশার খোঁজে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ওই সাদা কাপড়ের আড়ালে বসে লোক দুটো দূর থেকে নবীনকে দেখতে পায়। ওটা তো মনে হচ্ছে ওই সেদিনের সেই ছেলেটা রে, যে আমাদেরকে প্রায় ধরেই ফেলেছিল। এই গ্রামে এই একটা ছেলেই বেশি শিক্ষিত, আর ওর হাতেই আমাদের ধরা পড়ার ভয় বেশি। আমরা আমরা তো এখন জিনের পোশাক পরা আছি, চল গিয়ে ওকে একটু ভরকে দেই। শুধু ভয় দেখালে হবে না, আজকে আমরা ওকে ঠকাবো, এমন ভাবে ঠকাবো যাতে ও আর এই গ্রামে থাকতে না পারে। হ্যাঁ, এটাই ভালো বলেছিস। ওই ছেলেটা না থাকলে আমরা তখন নির্ভয়ে আবার আমাদের কাজ চালিয়ে যেতে পারবো রে। এই বলে ওই নকল জিনের বাদশা হাঁটতে হাঁটতে নবীনের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে নবীন রীতিমতো ভয় পেয়ে যাওয়ার ভান করে। দয়া করুন হে জিনের বাদশা, আমি আপনাকে চিনতে পারিনি। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, কোনো ক্ষতি করবেন না। শুকনো কথাই তো চিড়ে ভেজে না রে পাগলা। তোর কাছে যত ধন সম্পত্তি আছে সব আমায় দিয়ে দে, তবে আমি তোর কোনো ক্ষতি করব না। কিন্তু জিনের বাদশা, আমার কাছে যে এখন কোনো ধন সম্পত্তি নেই, সব বাড়িতে রাখা আছে। আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমি সবকিছু আপনাকে বের করে দিচ্ছি। চল, তবে আমার আসার কথা গ্রামের আর কেউ যেন না জানে।
ঠিক আছে জিনের বাদশা, আপনি শুধু আমার ক্ষতি করবেন না, কেমন? বাকিটা সব আমি দেখে নিচ্ছি। এই বলে নবীন ওই নকল জিনের বাদশাকে নিয়ে নিজের বাড়িতে আসে। তারপর একটা পথ দেখিয়ে নবীন বলে, হ্যাঁ জিনের বাদশা, এই পথে আপনি এগিয়ে গেলেই একটা বড় সিন্দুক দেখতে পাবেন। ওই সিন্দুকের ভেতরেই আমার সব ধন সম্পত্তি রাখা আছে। তুই এখানে দাঁড়িয়ে থাক, একদম আমার পেছন পেছন আসবি না। আমি গিয়ে সবটা দেখে আসছি, কেমন? আমিও তো সেটাই চাই। এই বলে ওই নকল জিনের বাদশা হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনে। কয়েক পা সামনে আগাতেই হঠাৎ একটা কলার খোসায় পা পিছলে সজোরে মাটিতে আছাড় খায়। ও বাবা গো, চলে গেল গো, ফুটে গেল গো, ছিঁড়ে গেল। এই মাটিতে নিশ্চয়ই এই ছেলেটা অনেক কাঁটা বিছিয়ে রেখেছিল, সব কটা আমাদের গায়ে ফুটে গেল। আছাড় খেয়ে এমনিতেই কোমরের হাড় ভেঙে গেছে মনে হচ্ছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কি ভেবেছিলি গ্রামের মানুষদেরকে বোকা বানিয়ে অনেক টাকা পয়সা আর জমি জমা লুট করে নিয়ে যাবি? এত সহজ? ইতোমধ্যে চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের আরো বেশ কিছু লোক ওখানে জড়ো হয়ে যায়। নবীন সবাইকে সব খুলে বলে। এতে সবাই ওই দুটো লোকের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। এই ভণ্ড দুটো লোক নকল জিনের বাদশা সেজে আমাদেরকে ঠকিয়েছে, আমাকে বাড়ি ছাড়া করেছে, গ্রামের অসংখ্য মানুষকে ভয় দেখিয়েছে। তোমরা এখনো কি দেখছো? বারো এই দুটোকে, বারো! বলতে না বলতেই গ্রামের সমস্ত লোক ওই দুটো লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে। শেষে সবাই নবীনকে ধন্যবাদ জানায়। নবীনও গ্রাম থেকে এমন এক বিপদ দূর করতে পেরে অনেক অনেক খুশি হয়।